আসসালামু আলাইকুম। রিভিশনের ধারাবাহিক ক্লাস আমাদের শুরু হয়েছে। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সরলরেখা। তো সরলরেখার আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব এবং প্রয়োজনীয় যে অঙ্কগুলো লাগবে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। রিভিশন ক্লাসটা অনেক ভালো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করবা। আশা করতেছি তোমরা যারা 25 ব্যাচ আছো এবং 26 ব্যাচ যারা এগুলা পড়াশোনা করছো, সামনে তোমাদের পরীক্ষা আছে, তো সেই পরীক্ষাগুলোর জন্য খুব ভালো প্রিপারেশনের জন্য আশা করতেছি খুবই ভালো একটা ক্লাস হবে। তো আসো আমরা শুরু করি সরলরেখা। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। দেখো, আমরা শুরুতে আলোচনা করব সরলরেখা। আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্রটা আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্র হচ্ছে x/a + y/b = 1। এটা আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্র। এখানে হচ্ছে a হচ্ছে x অক্ষের ছেদিত অংশ আর y হচ্ছে b হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেহেতু অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তো সরলরেখার প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে প্রথমেই শুরু করছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দিয়ে শুরু আছে। ওকে, তো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো করলেই আমাদের জন্য সহজ হবে। তো আসো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনায় শুরু করি। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদের পোলার স্থানাঙ্কের রূপান্তরটাই আছে প্রথমে। তো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে xy আর পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। তো xy দেয়া থাকবে, আমাদেরকে r থিটা বের করতে হবে। তো r বের করার সূত্র হচ্ছে √x² + y² আর থিটা বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। তো ইনিশিয়াল স্টেজে আমি एग्जांपल লিখছি। দেখো যে एग्जांपल এরকম যদি একটা অঙ্ক আসে যে 1√3 এর এটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে, বললো এটাকে যে পোলার স্থানাঙ্কে পরিণত করো, তাহলে এই সূত্র দেব আমরা। তাহলে r বের করার সূত্র এইটা। তাহলে এখানে যদি আমরা r বের করতে চাই এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে কত হবে 1² + √3²। তার মানে এটা √4 2 হয়ে গেল। আর থিটা কি হবে? থিটা আমরা বলতেছি tan ইনভার্স y/x। y/x তার মানে কত? √3/1। তাহলে এটা tan ইনভার্স √3, tan ইনভার্স √3 হচ্ছে 60 ডিগ্রি, তার মানে π/3 লেখা যাবে। তাহলে এটার পোলার স্থানাঙ্কটা কত হবে? 2π/3। 2π/3 এইভাবে লেখা যাবে। আচ্ছা, এটা যদি एग्जांपल হিসেবে দেই তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে এখানে r কত হবে? r হবে √3² + √3²। তাহলে এখানে 3 আসবে, এখানে 9, তাহলে √ কত? 12। তাহলে কত লেখা যায় এটাকে? 2√3 লেখা যায়। 2 দুগুণে 4, 3 4 12 লেখা যায়। আচ্ছা, এটাকে যদি আমরা থিটা বের করি তাহলে থিটা ইকুয়াল কত? tan ইনভার্স y/x। y/x তার মানে হচ্ছে কত? √3/3। আচ্ছা, √3/3 তাহলে 1/√3 হবে। tan ইনভার্স 1/√3 হচ্ছে 30 ডিগ্রির মান। 30 ডিগ্রি তার মানে এটা হচ্ছে π/6। তাহলে এটাকে যদি আমরা পোলার স্থানাঙ্ক লিখতে চাই তাহলে 2√3, কত লেখা যাবে? π/6 লেখা যাবে। ওকে। আচ্ছা, এখন আমরা সূত্র পড়ছিলাম, আমাদের মনে আছে যে যদি কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়, মানে প্লাস মাইনাস যদি দেয়া থাকে তাহলে রুলগুলো চেঞ্জ হয়। এই রুলগুলো তোমাদের লেখা ছিল, সবার খাতিরে আমি আরো একবার লিখছি। যে প্রথমটা যেটা ছিল, প্রথমটা কিন্তু আমাদের এইরকমই ছিল যে এক্স ওয়াই দুইটাই পজিটিভ হবে। এরকম যদি হয় তাহলে থিটা বের করা, আর বের করা নিয়ে কোনো টেনশন নাই। আর বের করার একটাই স্বতঃসিদ্ধ একটা সূত্র, সেটা দিয়ে করা যাবে। আর থিটা বের করার সময় সূত্রগুলো একটু চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? দেখো, যখন কোঅর্ডিনেটে যখন আমাদের স্থানাঙ্কের মধ্যে এক্স ওয়াই দুইটাই পজিটিভ হয় তখন tan ইনভার্স y/x, মানে এটাই সূত্র। এখানে কোনো চেঞ্জ নাই। আর সবসময় থিটা রেঞ্জ এরকমটাই হয়, 0 থেকে 2π এর মধ্যে থিটা রেঞ্জটা দেয়া থাকে। আচ্ছা, রুল নাম্বার 2 কি লিখছি? যে -xy, মানে x টার্মটা যদি মাইনাস হয় আর y টার্মটা যদি প্লাস হয় তাহলে থিটা বের করা যাবে কিভাবে? π - tan ইনভার্স y/x। tan ইনভার্স y/x, যখন x টা ঋণাত্মক থাকবে, y টা ধনাত্মক থাকবে। তাহলে এরকম একটা एग्जांपल নিয়ে মনে করে এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো এটা যদি আমরা করি, এটা কি আসছে? x টা আমাদের ঋণাত্মক আসছে, y টা ধনাত্মক আসছে। তাহলে r বের করাতে নিয়ে তো কোনো টেনশন নাই, আর আমরা বের করতেই পারবো একই সূত্র। থিটা বের করার সময় আমরা বলতেছি এই সূত্রটা দেব। কত হবে? π - tan ইনভার্স, এটা মড দিচ্ছি কারণ এখানে ঋণাত্মক আসলেও ধনাত্মক ধরবো আমরা। তাহলে -3/1, তার মানে tan ইনভার্স √3 আসবে। tan ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। তাহলে π - π/3, তাহলে এটা কত আসলো আমাদের? 2π/3 আসলো। 2π/3। ওকে। আচ্ছা, এটা তো একটাই থিটা বের হবে। কিন্তু দেখো, যখন রুল নাম্বার 3 তে আসতেছি, যখন দুইটাই নেগেটিভ তখন থিটার মান হবে দুই ধরনের। তখন 0 থেকে 2π এই রেঞ্জ যদি দেওয়া থাকে
মানে এখানে তখন থিটা রেঞ্জগুলো ইন্ডিকেট করা থাকবে, থিটা রেঞ্জগুলো ইন্ডিকেট করা থাকবে যে -x -y এরকম মনে করো একটা দিচ্ছে, সেই একটা एग्जांपल লিখছি, মনে করো -2 -√2 বলছে যে এত এর পোলার স্থানাঙ্ক কত যখন থিটা এই দুইটার মধ্যে একটা রেঞ্জ ওরা দিয়ে দিবে, একটা রেঞ্জ দিয়ে দিবে। মনে করো যদি এই রেঞ্জটা দেয় তাহলে আমরা বলতেছি কি হবে, পাই প্লাস tan ইনভার্স y বাই x হবে। আর যদি এইটা রেঞ্জ দেয় তাহলে কি হবে, -পাই প্লাস tan ইনভার্স y বাই x। তখন কিন্তু এখানে থিটার রেঞ্জটা কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, তখন আমাদের অঙ্কের মধ্যে যদি কোনো কিছুই দেয়া না থাকে, মনে করো কোনো থিটার রেঞ্জই দেওয়া নাই, তখন কিন্তু আমাকে দুইটাই বের করতে হবে, দুইটাই বের করতে হবে। আর যদি থিটার রেঞ্জ দেয়া থাকে তখন যেটা রেঞ্জ দেওয়া থাকবে ওই অনুপাতে তখন আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এটা মনে করো যে এটা হচ্ছে কত, -2 যদি হয় তাহলে থিটার রেঞ্জ এই রেঞ্জে যদি আমরা বের করি তাহলে দেখো তো কত হবে, পাই প্লাস tan ইনভার্স y বাই x, তার মানে -2 বাই -2, তাহলে এটা 1 হলো, তাহলে tan ইনভার্স 1 হচ্ছে কত, tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, মানে পাই বাই 4, তাহলে এটা আমরা লিখতে পারবো পাই প্লাস পাই বাই 4, তাহলে এটা আমাদের কত হলো, 5 পাই ভাগ 4 হলো। এটা কখন হলো, যখন থিটা রেঞ্জটা হবে কত, 0 থেকে টয়েস পাই এর মধ্যে, মানে 0 অথবা 0 এর সমান এবং টয়েস পাই এর নিচে। লেস দেন মানে আমরা জানি যে শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন মানে ফার্স্ট ব্র্যাকেট, মানে ওইটা হবে না, ওর আগ পর্যন্ত নিতে হবে। এগুলা নিয়ে আমরা কিন্তু বিশদ আলোচনা করছিলাম যে এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে চাই তাহলে এই পাশে আসলে ফার্স্ট ব্র্যাকেট হবে আর এই পাশে থার্ড ব্র্যাকেট হবে। আমরা বলছিলাম যে শুধু লেস দেন অথবা শুধু গ্রেটার দেন হলে ফার্স্ট ব্র্যাকেট হয়, আর লেস দেন অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল হলে থার্ড ব্র্যাকেট হয়। আর এটা মানে আমরা জানি যে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওখান থেকেই শুরু, আর ফার্স্ট ব্র্যাকেট মানে ওইটা হবে না, ওর আগ পর্যন্ত নিতে হবে। আর এই পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে কি হবে, এইটা হবে না, এরপরে থেকে শুরু। এগুলা নিয়ে আমরা ফাংশনের বিশদ আলোচনা করছিলাম। আচ্ছা, আর যদি থিটার এইটা রেঞ্জ দেওয়া থাকে, তখন কত হবে, -পাই প্লাস এটা হবে, তখন হবে কত, তখন এইটাই যদি বের করতাম তাহলে আমাদের কত হতো, -পাই, এরকমটা আসতো যে -পাই প্লাস পাই বাই 4, তখন আমাদের এটা অ্যান্সার কত হয়ে যেত, -3 পাই ভাগ 4 হতো, -3 পাই ভাগ 4। এইজন্য এখানে আমাদের থিটার রেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে, কারণ থিটার রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের থিটাগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরেটা দেখো, রুল নাম্বার 4 হচ্ছে কি, এইবার x পজিটিভ y নেগেটিভ এরকম যদি হয় তাহলে যদি 0 থেকে টয়েস পাই এই রেঞ্জের মধ্যে হয় তাহলে থিটাটা হবে এইটা। আচ্ছা, এরকম একটা অঙ্ক লিখছি, কত লিখছি, 5 - 5 মনে করি এটা যদি করতে চাই, আর নিয়ে তো কোনো টেনশন নাই, কারণ আর একটাই স্বতঃসিদ্ধ সূত্র, ওটাতে নিয়ে কোনো টেনশন নাই। থিটার ক্ষেত্রে আমরা বলতেছি যে থিটা যদি আমরা বের করি, যদি 0 থেকে টয়েস পাই এর মধ্যে হয় তাহলে কত হবে, টয়েস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আচ্ছা, এখানে মড দিলাম y বাই x, তাহলে এটা যদি আমরা করি তাহলে 1 আসবে, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে কত, পাই বাই 4, তাহলে টয়েস পাই মাইনাস পাই বাই 4, তাহলে এটা কত হবে, 7 পাই ভাগ 4 হবে যখন 0 থেকে টয়েস পাই এর মধ্যে থিটাটা, 0 থেকে টয়েস পাই এর মধ্যে। আর যদি থিটাটা কত হয়, -পাই থেকে পাই হয়, তাহলে সূত্রটা হচ্ছে tan ইনভার্স y বাই x, তার মানে তখন শুধু এতটুকু হবে অ্যান্সার, তখন এতটুকুই হবে, এইটাই তখন হবে অ্যান্সার, এগুলা আর কিছু করতে হবে না, তখন -পাই/4। তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে যখন থিটার রেঞ্জটা 0 থেকে টয়েস পাই হচ্ছে তখন কিন্তু পজিটিভ একটা থিটা বের হচ্ছে, আর যখনই কিন্তু -পাই থেকে পাই হচ্ছে তখনই কিন্তু নেগেটিভ থিটা বের হচ্ছে, এবং এরকমটাই হবে। এগুলা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে কিসে, এমসিকিউ এ আসবে। ওকে, তো এমসিকিউ যখন আমরা থিটার রেঞ্জ পোলার স্থানাঙ্ক বের করতে বলবে তখনই আমরা কি করব, আমরা অপশনগুলোর দিকে তাকাবো যে অপশনে প্লাস থিটাও আছে না মাইনাস থিটাও আছে। যদি দেখি যে মাইনাস থিটা নাই তাহলে এটা নিয়ে আমাকে আর টেনশনই করার নাই যে এই রেঞ্জটা তাহলে থাকবেই না, তখন আমাকে 0 থেকে টয়েস পাই এই রেঞ্জটার মধ্যেই থিটাটা চিন্তা করতে হবে, সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা বলি যে দুইটাই পজিটিভ আছে, x y দুইটাই পজিটিভ, তাহলে সূত্র থিটা বের করা tan ইনভার্স y বাই x, যদি x টা নেগেটিভ হয় y টা পজিটিভ হয় তাহলে হবে পাই মাইনাস হবে। এগুলাতে একটা করে সূত্র। আর রুল নাম্বার 3 রুল নাম্বার 4 এ দুইটা করে সূত্র। যদি থিটা রেঞ্জটা 0 থেকে টয়েস পাই হয় তাহলে থিটা বের করা যাবে পাই প্লাস, আর যদি পাই থেকে পাই হয় তাহলে হবে পাই প্লাস। আর যদি x টা পজিটিভ y টা নেগেটিভ হয় তাহলে 0 থেকে টয়েস পাই এর সময় হবে কি টয়েস পাই মাইনাস, আর পাই থেকে প্লাস পাই এর সময় tan ইনভার্স। এখানে পাইটাই কিছু নেই। আশা করতেছি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক পারা যাবে। এবারে আসো আমরা পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক বের করা যায় সেটা দেখব।
দেখো এবার আমরা শুরু করব পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করা যাবে। এইবার কি হবে, পোলার স্থানাঙ্ক মানে এবার আর আর থিটা দেয়া থাকবে, আমাদেরকে এক্স ওয়াই বের করতে বলবে। আর আর থিটা দেয়া থাকবে, এক্স ওয়াই বের করতে বলবে। তো এক্স বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, আর ওয়াই বের করার সূত্র হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। ওকে, আচ্ছা এবার অঙ্ক আসবে এইরকমটা, তোমাকে বলবে যে 4π/3, বলবে যে এর কার্তেশীয় স্থানাঙ্ক কত, এর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তাহলে এইটাই হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে থিটার মান, এটা আর এর মান, এটা থিটার মান। তাহলে আমরা যদি বসাই দেই, তাহলে এক্স আমরা যদি বের করতে চাই, তাহলে আর হচ্ছে কত 4, আর cos থিটা, তাহলে cos এটা কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা আমরা লিখতে পারি 4 * হাফ, তার মানে এটা 2 বের হয়ে গেল, 2। আচ্ছা যদি y বের করি, তাহলে y হচ্ছে r sin থিটা, তাহলে r এর মান হচ্ছে কত 4, আর sin এটা হচ্ছে π/3, sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, তাহলে 4 * √3/2, তাহলে কাটাকাটি করলে কত হবে, 2√3 হবে। তাহলে আমরা লিখতে পারবো x y কত হবে আমাদের 2√3, এটা হবে আমাদের অ্যানসার। আচ্ছা এখন এইখানে যদি বড় বড় থিটা দেওয়া থাকে তাহলে কি করব, বড় বড় যদি থিটা দেওয়া থাকে তাহলে দেখো আমরা কি করব, সেম মনে করো আমাদের দেওয়া আছে -2 120 ডিগ্রি, এটা আমরা করছিলাম, আমাদের খাতায় আছে -2 120 ডিগ্রি, বলছে যে এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা যদি বের করতে চাই, তাহলে x = r cos থিটা আমরা সূত্র দেব, তাহলে r এর মান হচ্ছে কত -2, আর cos এটা হচ্ছে কত 120 ডিগ্রি। আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক এখন পর্যন্ত করেই ফেলছি, আমাদের মুখস্থ হয়ে গেছে যে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, এটা কিন্তু আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমরা যখন এই অঙ্কগুলো ইনিশিয়াল স্টেজে করছিলাম, আমাদের মনে আছে আমরা এগুলো কোয়াড্রেন্ট দিয়ে বের করার চেষ্টা করছিলাম। তো দেখো সবার খাতিরে আরো একবার কোয়াড্রেন্ট বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে -2 cos, আমরা এটাকে কি করব 90 এর গুণিতক আকারে ভাঙাবো, 90 এর গুণিতক আকারে। তাহলে এটা আমরা লিখতে পারি 90 + 30 লিখতে পারি, 90 + 30। ওকে, তাহলে আমরা বলছিলাম যে এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, এখানে হচ্ছে কস আর সেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তাহলে আমরা আমরা জানি যে এটুকু হচ্ছে 90, এটা হচ্ছে 290, এটা 390, এটা 490, এটা 290 মানে হচ্ছে পাই, আর এটা 490 মানে হচ্ছে টয়েস পাই। ওকে, তাহলে দেখো 90 প্লাস, তাহলে আমরা বলছি এই পর্যন্ত হচ্ছে 90 প্লাস, তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস। ওকে, আর এটা কি আছে, বেজোড় 90 আছে, বেজোড় 90 মানে 190 আছে। আমরা বলছিলাম যে যদি বেজোড় 90 থাকে মানে 190 390 এরকম যদি গুণ আসে, 590 এরকম যদি আসে, তাহলে আমরা বলছিলাম যে কি হয়, সাইনটা cos হয় আর cosটা সাইন হয়। তারপর আমরা বলছিলাম যে ট্যানটা কট হয়, কটটা ট্যান হয়, আর বলছিলাম যে সেকটা কোসেক হয়, আর কোসেকটা সেক হয়, এরকমটা আমরা বলছিলাম। তাহলে আমাদের এটা কি আছে, বেজোড় 90 আছে, বেজোড় 90 এর কারণে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, তাহলে এটা সমান পাইলাম আমরা 1। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এইটাকে 180 বিয়োগও লিখতে পারতাম, 180 বিয়োগও তো লিখতে পারতাম। আচ্ছা ওইটাও তাহলে একটু দেখাই, দেখো তাহলে এটা আমরা লিখতে পারতাম এরকম 2 cos, আমরা এরকমটা লিখতে পারতাম যে 2 * 90 মানে 180 বিয়োগ কত লিখতে পারতাম, 60 লিখতে পারতাম। 180 বিয়োগ 60 করলেও তো 120 হবে, 120 হবে। তাহলে দেখো তো এইটা আবার এইটার সাথে মিলে কিনা, হ্যাঁ অবশ্যই মিলবে। তাহলে দেখো 290 মানে কত, এই পর্যন্ত হচ্ছে 290 এই পর্যন্ত, তারপর হচ্ছে বিয়োগ, তার মানে ব্যাক করলো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos হয় মাইনাস, আর এইটা এবার কি আছে, এবার এটা জোড় 90 আছে, জোড় 90 মানে 290, 180 বলছি 290, এবার জোড় 90 আছে, জোড় 90 এর কারণে cos পজিটিভ থাকবে, জোড় 90 এর সময় কখনোই চেঞ্জ হয় না। তাহলে এটা কত হলো, cos 60 হলো, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কাটাকাটি করলে 1 হবে। মানে যে কোনো ভাবেই তুমি যাও না কেন অ্যানসার কিন্তু একই হবে, অ্যানসার কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে ভাঙাবো কিভাবে, 90 এর গুণিতক আকারে ভাঙাবো, 90 এর গুণিতক। আচ্ছা তাহলে x হয়ে গেল। এবার আসো যদি এইটাই আমরা y বের করি তাহলে কি হবে, যদি y বের করি তাহলে আমরা বের করতেছি y ইকুয়াল কত হচ্ছে r sin থিটা। তাহলে আবার এটা বের করার চেষ্টা করতেছি, দেখো r মানে হচ্ছে -2 sin 120 ডিগ্রি, তাহলে আমরা বের করি -2 sin, এটাকে আমরা লিখতে পারি কত 90 +
30 লিখলাম, 90 প্লাস 30, তাহলে আমাদের কি হচ্ছে যে 90 প্লাস 30, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস হয়, এখানে লিখে দিচ্ছি সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, বাকিগুলা মাইনাস, তাহলে সাইন হচ্ছে প্লাস। আর এটা কি আছে, বেজন 90 আছে, বেজন 90 এর কারণে সাইনটা cos হয়ে যাবে, তাহলে cos 30, তাহলে -2 cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে কাটাকাটি করলে -√3 হবে। তাহলে অ্যানসারটা আলটিমেটলি আমাদের কত হবে, অ্যানসারটা xy কত বের হইছে, x বের হইছে 1 আর y বের হইছে -√3। তো আমি নেক্সট এটাও করে দিচ্ছি, সেম মনে করো এটা বলা আছে যে পোলার স্থানাঙ্ক এত হলে কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে, তাহলে কি আছে r এবং থিটার মান দেওয়া আছে, আমরা xy বের করব, তাহলে x ইকুয়াল হচ্ছে আমরা জানি r cos থিটা, তাহলে r এর মান এখানে কত, √2 cos থিটা বলতে আমাদের কত আছে, 5π/4 দেওয়া আছে, তাহলে আমরা বলতেছি এটা আমরা কি করব, 90 এর গুণিতক আকারে ভাঙাইতে যাচ্ছি, 90 এর গুণিতক, তাহলে দেখো তো এখানে √2 থাকলো, cos 90 এর গুণিতক মানে π/2 লিখলাম, তাহলে এই পাশে আমাকে কত লিখতে হবে, দেখো দেখি, π/2 মানে 5π/4 মিলাবো, 5π/4 যদি আমরা মিলাই তাহলে কত হবে, আচ্ছা আমরা এটা এরকমটাই লিখতে পারতাম না, দেখো তো π + π/4 এরকমটা লেখা যাইতো না, এরকমটা তো লেখা যেত, তাহলে এখানে π মানে কত আসলে 2π/2, এরকম না ঘটনাটা, π মানে তো 2π/2, তাহলে এটাকে এখন দেখো তো কোয়াড্রেন্ট দিয়ে আমরা চিন্তা করি, তাহলে 2π/2 হচ্ছে এই জায়গায়, 2π/2 এই জায়গায়, তারপর হচ্ছে প্লাস তার মানে থার্ড কোয়াড্রেন্টে cos কি হয়, থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয়, আমরা একটু আগে দেখাইলাম, থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, আর এটা কি আছে, জোর 90 আছে, জোর 90 এর কারণে cos কজই থাকবে, তাহলে আমাদের এখান থেকে মাইনাস আসলো √2 আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে কাটাকাটি করলে -1 আসবে, -1। আচ্ছা সেম ভাবে যদি আমি তোমাদেরকে y বের করে দেখাই, তাহলে y হচ্ছে কত, r sin থিটা, তাহলে r আমাদের কত দেয়া আছে, r দেয়া আছে √2, sin এটা কত আছে 5π/4, তাহলে √2 sin এটাকে কত লিখতে পারি, π + π/4 লিখতে পারি, π + π/4, তাহলে π কে আমরা 2π/2 লিখতে পারবো, 2π/2, তাহলে দেখো তো 2π/2 প্লাস, তাহলে থার্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়, থার্ড কোয়াড্রেন্টের সাইন মাইনাস হয়, আর এটা কি আছে, জোন 90 আছে, জোন 90 এর কারণে সাইনই থাকবে, জোন 90 তে কোনো কিছু চেঞ্জ হয় না, তাহলে -√2 এটা সমান আমরা পাচ্ছি 1/√2, কাটাকাটি করলে এটা হবে -1, তাহলে xy হবে আমাদের কত, -1, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক যখন বের করব তখন xy বের করতে হবে, যদি ছোট থিটা থাকে তাহলে তো কোনো টেনশনই নাই, যদি বড় থিটা দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে করতে পারবো, কারণ এগুলা অঙ্ক ম্যাক্সিমামই এমসিকিউ স্টাইলেই আসার সম্ভাবনা বেশি, এগুলা রিটেন টাইপে আসে না, আর যদি রিটেন টাইপে একান্তই চলে আসে তাহলে আমরা কি করব, কোয়াড্রেন্ট দিয়ে করব। কোয়াড্রেন্ট দিয়ে কিভাবে করে, কোয়াড্রেন্ট দিয়ে বড় বড় থিটাকে 90 এর গুণিতক আকারে ভাঙাইতে হয়, যদি জোন 90 আসে তাহলে কোনো চেঞ্জ হয় না, আর যদি বেজোন 90 আসে তাহলে আমরা বলছি সাইনটা cos হয়, cosটা sin হয়, tanটা cot হয়, cotটা tan হয়, secটা cosec হয়, cosecটা sec হয়, আশা করি পারা যাবে। আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক শিখলাম, এখন এগুলো স্থানাঙ্ক না আসে আমাদের সমীকরণ আকারেও আসতে পারে, আমাদেরকে বলতে পারে যে কার্টেসীয় সমীকরণ দেয়া আছে এটাকে পোলার সমীকরণে রূপান্তর করো, অথবা পোলার সমীকরণ দেয়া আছে সেটাকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করো। তো দেখো আমি অঙ্ক লিখছি, যে অঙ্কগুলা লিখছি এগুলা হচ্ছে কি কার্টেসীয় সমীকরণ, মানে xy দেয়া আছে, এগুলাকে আমাদের r থিটাতে কনভার্ট করতে হবে, তাহলে আমরা সূত্র জানি, ওই যে সূত্রগুলো এখনই শিখলাম আমরা ওই সূত্রগুলো দিয়ে কিন্তু বা ওই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু এগুলা করা যাবে। আমরা কি করলাম, r ইকুয়াল আমরা সূত্র শিখলাম x² + y², আর থিটা ইকুয়াল আমরা জানি tan ইনভার্স y/x, এটা আমরা জানি। আবার যখন আমরা এটা তো করতেছে কার্টেসীয় থেকে পোলার, যখন আমরা পোলার থেকে কার্টেসীয় করব তখন আমাদের এই দুইটা সূত্র দরকার হবে, x ইকুয়াল হচ্ছে r cos থিটা আর y ইকুয়াল হচ্ছে r sin থিটা, এই চারটার বাইরে কিন্তু আর কোনো সূত্র নাই, মানে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ করার জন্য আমাদের শুধু এই চারটা কনসেপ্টকেই কাজে লাগাইতে হবে। তো আসো আমরা যদি করি, দেখো তো এটা দেওয়া আছে, মনে করো বলা আছে যে এত কার্টেসীয় সমীকরণটির পোলার সমীকরণ কি হবে, মানে এটা xy দেয়া আছে, আমাদেরকে r থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এটা আমাদের r ইকুয়াল যদি এটা হয় তাহলে r স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে, x² + y² লেখা যাবে, তাহলে এইটা সমান আমরা x² + y² সমান কি লিখতে পারবো, r স্কয়ার লিখতে পারবো।
তাহলে আর স্কয়ার ইকুয়াল কি হলো এ স্কয়ার। এইটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। যদি আরেকটা লাইন লিখতে চাও তাহলে বড় জোর হয়তো আর ইকুয়াল এ এরকমটা দেয়া থাকতে পারে অপশনে, আর কিছুই না। এটাই হয়ে গেল। আচ্ছা এইটা যদি করি, দেখো এটা যদি করি তাহলে এক্স ওয়াই দেওয়া আছে, ওকে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই আমরা কি বলতেছি যে এক্স ওয়াই এর সূত্র আমরা জানি এইগুলা। তাহলে দেখো দেখি এগুলা বসাই দেই আমরা। এক্স সমান আমরা বলতেছি কত আর কস থিটা, আর কস থিটা। ওয়াই ইকুয়াল আমরা বলতেছি আর সাইন থিটা ইকুয়াল কত দেওয়া আছে সি স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এরকমটা যে আর স্কয়ার, আচ্ছা এখানে যদি আমরা একটা 2 নেই, 2 sin থিটা cos থিটা যদি নেই তাহলে দেখো তো এই পাশে 2c স্কয়ার লিখলাম, মানে একটা 2 নিছি। এটা তাহলে 2 sin থিটা cos থিটার সূত্র জানি আমরা sin 2 থিটা। তাহলে এটা অ্যানসারটা ছিল এইভাবে যে r স্কয়ার sin 2 থিটা ইকুয়াল 2c স্কয়ার। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। মানে আমাদের হ্যাঁ অপশন দেখে আমাদেরকে অ্যানসার ওইভাবে মিলাই দিতে হবে যে অ্যানসার কিভাবে দেওয়া আছে। হ্যাঁ যে sin থিটা cos থিটা, sin থিটার cos থিটার সূত্র তো নাই, 2 sin থিটা cos থিটার সূত্র আছে sin 2 থিটা। এই আমরা অপশনগুলো আগে দেখে নিব যে কিভাবে অ্যানসারগুলো মিলাইছে। যেমন এইটাই যদি করি, দেখো এটা যদি করি, দেখো তো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সমান কি লিখতে পারি আমি, r স্কয়ার লিখতে পারি, r স্কয়ার মাইনাস 3 y সমান কি লিখতে পারি, y সমান r sin থিটা লিখতে পারি, r sin থিটা ইকুয়াল 0। আচ্ছা বা এখানে r কমন নিতে পারি, তাহলে r মাইনাস কত 3 sin থিটা ইকুয়াল 0। অপশনে দেয়া ছিল কিভাবে জানো, r ইকুয়াল 3 sin থিটা। এটা ছিল অ্যানসারে। তাহলে অপশন এটা বুঝতে পারতেছে যে r ইকুয়াল 0 আর একটা r মাইনাস 3 sin থিটা ইকুয়াল 0, তার মানে r ইকুয়াল 3 sin থিটা। অপশন এটা দেয়া ছিল। এইগুলো অঙ্কও কিন্তু আমাদের রিটেন টাইপে আসার সম্ভাবনা কম, আমাদের এমসিকিউ স্টাইলেই আসবে। বলবে যে এত সমীকরণটির পোলার সমীকরণ নিচের কোনটি, অথবা নিচের কোনটি এত সমীকরণের পোলার সমীকরণ, তখন অপশন দেখে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলা ছিল আমাদের কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নির্ণয়ের সিস্টেম। এবারে আসো আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে যে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ কিভাবে বের করা যাবে। মানে এইবার কি হবে, এইবার এইরকম ইকুয়েশনটাই দেয়া থাকবে, এরকম দেয়া থাকবে, এরকমটা বের করতে হবে। তো আসো সেটা দেখাই। আচ্ছা দেখো এবার কি হবে, এবার পোলার সমীকরণ থেকে আমাদেরকে কার্টেসীয় সমীকরণ বের করতে বলবে। পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ মানে এবার r থিটা দিয়ে ইকুয়েশনগুলো দেয়া থাকবে, আমাদেরকে এটা xy এ কনভার্ট করতে হবে, xy এ কনভার্ট করতে হবে। তাহলে সূত্র ওই চারটা যে কনসেপ্ট লিখলাম ওই চারটা কনসেপ্ট দিয়ে করা যাবে। তো আসো এটা যদি আমরা লিখতে চাই, দেখো এখানে শুধু cos থিটা আছে, কিন্তু আমরা একটা সূত্র পড়ছি r cos থিটার সমান আমরা জানি, আর cos থিটার সমান আমরা কি জানি, y জানি, আর cos থিটার সমান y। তাহলে এখানে একটা r নাই, আচ্ছা আমরা উভয় পাশে তাহলে একটা r নিয়ে নেই। তো তাহলে r স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো 2a r cos থিটা, এইভাবে লিখতে পারবো। এখন দেখো r স্কয়ারের মান আমরা জানি, r স্কয়ার মান আমরা জানি, r স্কয়ার সমান আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। আর এখানে হচ্ছে কত 2a, এটা সমান কত লিখতে পারি, x ইকুয়াল r cos থিটা আমরা পড়ছি, x ইকুয়াল r cos থিটা। তাহলে x এটাই आंसर হয়ে গেল। বড় জোর কি থাকতে পারে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল 0, এইভাবে দেয়া থাকতে পারে, সামনে দেয়া থাকতে পারে। তাহলে r থিটাতে দেয়া আছে, আমরা কি করলাম x y এ কনভার্ট করে নিলাম। আচ্ছা এটাতে আসো দেখি এইটা কি হয়। এটা দেখো এটা কি করা যায়, দেখো r স্কয়ার থাকলো, cos 2 থিটার সূত্র আছে, cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র হচ্ছে এইটা। তাহলে এইটা ইকুয়াল 0 হলে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা গুণ করে দেই তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল 0। আচ্ছা এইটা সমান তাহলে কি লেখা যাবে, দেখো তো r cos থিটা সমান আমরা জানি x, তাহলে এটার উপর স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস এটা সমান হচ্ছে y স্কয়ার ইকুয়াল 0। এটাই ছিল অ্যানসারে। আচ্ছা তারপরে এটা দেখো এটা করে দেই, এটা হচ্ছে প্রথমে r গুণ করে দেই, তাহলে r প্লাস কি হবে r cos থিটা ইকুয়াল হবে কত 2 দেওয়া আছে। আচ্ছা বা r ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 মাইনাস r cos থিটা লিখতে পারি। আচ্ছা এখন বা r এর মান বসাই দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা জানি ইকুয়াল 2 মাইনাস r cos থিটার সমান আমরা x জানি x। এখন উভয় পাশে বর্গ করে দিলে অথবা এই পাশে রুট ওই পাশে গেলে স্কয়ার হবে, এটাও আমরা করতে পারি। তাহলে অথবা বর্গ করে দেই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দেব, তাহলে 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। তাহলে কি হবে x স্কয়ার কাটা যাবে, y স্কয়ার ইকুয়াল 4 কমন নিলে 1 মাইনাস x। এটাই आंसर।
আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করে, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করে। তারপরে আমরা শিখলাম পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কিভাবে বের করে এবং কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ কিভাবে বের করে। এর বাইরে কিন্তু কার্তেশীয় পোলার নিয়ে আর কোনো আলোচনা নাই। আচ্ছা, এবার আমরা আলোচনা একদম ইনিশিয়াল স্টেজে, তোমাদের মনে আছে আমরা যখন এমসিকিউ স্টাইলে তোমাদেরকে পড়াইছিলাম সেখান থেকে আমরা শুরু করতেছি। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম এরকম যে যদি একটা স্থানাঙ্ক দেয়া থাকে, তোমাকে বলবে যে এই স্থানাঙ্কটা এক্স অক্ষরেখা থেকে কত দূরে বা ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে। যদি বলে এক্স অক্ষরেখা থেকে কত দূরে তাহলে মড ওয়াই হবে, আর ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে তাহলে মড এক্স হবে, মড এক্স। আমরা এক্সাম্পল লিখছিলাম, তোমাদের মনে আছে 3-4 বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থিত। 3-4 বিন্দুটি এক্স অক্ষরেখা থেকে কত দূরে অবস্থিত, তাহলে আমরা বলছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি মড ওয়াই, তার মানে হচ্ছে মড -4, তার মানে 4। আবার এইটাই যদি আসে যে এত বিন্দুটি ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে অবস্থিত, তাহলে ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব হবে মড এক্স, তার মানে হচ্ছে কত মড 3, তার মানে 3 হবে। তাহলে একটা স্থানাঙ্ক যদি দেয়া থাকে, যদি আমাদেরকে বলে যে এই স্থানাঙ্কটা এক্স অক্ষরেখা থেকে কত দূরে, তাহলে হবে মড ওয়াই, আর যদি বলে ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে তাহলে হবে মড এক্স। এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, তারপরে আমরা দুইটা স্থানাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, x1 y1 x2 y2। এরকম যদি দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমাদেরকে বলবে যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষরেখার অনুপাত আমরা পড়ছিলাম -y1/y2, আর ওয়াই অক্ষরেখার অনুপাত পড়ছিলাম -x1/x2। এটা আমাদের মনে আছে। দেখো, তাহলে মনে করো এরকম স্থানাঙ্ক দেয়া আছে -4 6, মনে করো এরকম एग्जांपल দেয়া আছে, বললো যে এত এত বিন্দু দুটি এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদিও আমরা কিন্তু রিটেন টাইপ অঙ্ক করছি, রিটেন টাইপ অনেক বড় বড় অঙ্ক কিন্তু করছি, কিন্তু আমি শর্ট নিয়মে প্রথমে এইভাবে দেখাইছিলাম, তারপর আমরা ব্রডলি অঙ্কগুলো করছিলাম। তবে এই ব্রডলি অঙ্কগুলো মনে হয় আমরা পরের অধ্যায়ে করছি, পরের অধ্যায় মনে হয় এটা আমরা কত 3-এর বি অধ্যায়ে মনে হয় করছি, 3-এর বি। কিন্তু ইনিশিয়াল স্টেজ এখান থেকে কেন শুরু করছিলাম, কারণ আমাদের ওই যে স্থানাঙ্কর অঙ্কগুলোতে আমাদের লাগতেছিল। আচ্ছা, পরে দেখাবো। দেখো, বলা আছে কি যে এত এত বিন্দু দুটি এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে সূত্র এইটা -y1/y2। তাহলে -y1 বলতে কত আছে, y1 বলতে আমাদের -3 আছে, আর y2 বলতে কত আছে 6। তাহলে কাটাকাটি করলে কত হবে 1:2 হবে, 1:2। আর যদি এইটাই যদি আমাদেরকে বলতো যে এত এত বিন্দুদ্বয়ের সঙ্গে সরলরেখা y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষকে, তাহলে সূত্র হচ্ছে -x1/x2, x1 বলতে এখানে কত আছে, x1 বলতে 2 আছে, আর x2 বলতে -4 আছে, তার মানে এটাও কাটাকাটি করলে 1:2ই আসবে। এখানে কিন্তু আরো একটা কথা আমরা বলছিলাম যে যদি এখানে প্লাস আসে তাহলে বুঝবো যে অন্তর্বিভক্ত করছে, আর যদি মাইনাস আসে তাহলে বুঝবো যে এটা বহির্বিভক্ত করছে। আচ্ছা, তারপরে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখছিলাম। আমাদের মনে আছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা লিখছিলাম যে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র ছিল x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। এরকম আমাদের সূত্র ছিল। সেম মনে করো আমাদের এই দুইটাই যদি দেওয়া থাকতো, যদি বলতো যে এত এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তখন কি করব, এই দুটো এখানে আমরা বসায় দিব। তাহলে x1 বলতে কত আছে 2, মাইনাস মানে প্লাস x2 হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস y1 আছে -3 আর -6 এর উপরে স্কয়ার, তাহলে যা আসবে 6 6 36, এখানে হচ্ছে কত 9 9 81, যা আসবে তাই অ্যানসার। সরি 9 9 81, হ্যাঁ 9 9 81। তাহলে আমরা কি করব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এইটা, x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। দেখো, আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের হচ্ছে 3-এর এ এবং অসীম কুমার সাহার বইয়ের অঙ্কও হচ্ছে 3-এর এ, ওটাও প্রশ্নমালা 3-এর এ। আমাদের যে অঙ্কগুলো এখানে স্থানাঙ্ক ভিত্তিক আছে, তার মধ্যে এই অঙ্কগুলো আছে।
এই অঙ্কগুলো বোঝানোর জন্যই আগের কথাগুলো বললাম, যে তিনটা কথা বললাম, যে একটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এক্স অক্ষরেখা থেকে কত দূরে মট অফ ওয়াই, আর ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে মট অফ এক্স। যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে বলবে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু, আর যদি বলে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে সূত্র হচ্ছে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু। এটা আমরা রিটেন টাইপে অনেক বড় বড় অঙ্ক করছি, সেই অঙ্কগুলো তোমাদেরকে একটা দুইটা সামারাইজ আমি দেখাবো। আচ্ছা, তারপরে আমরা বলছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রে কি বললাম, রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কয়ার। আচ্ছা দেখো, তিনটা অঙ্ক লিখছি, তিনটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অনেক দূর আগাই যাবে। দেখো বলছে কি একটি বিন্দুর ভুজ হচ্ছে 2, একটি বিন্দুর ভুজ 2। আচ্ছা, আমরা পড়ছিলাম যে এক্স ওয়াই এটাকে ভুজ বলে, এটাকে কোটি বলে, আমরা বলছিলাম। তাহলে একটি বিন্দুর ভুজ দেওয়া আছে 2, তার মানে এইটা দেওয়া এক্স এর মান দেওয়া আছে 2। ওকে, বলছে 2 4 বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব কত হবে, 3 হবে। তার মানে এখানে কোটি দেওয়া নাই, বলা আছে কোটি কত, তাহলে কোটি আমরা ধরে নিলাম মনে করো আলফা, কোটি ধরে নিলাম আলফা। বলছে একটি বিন্দুর ভুজ 2, তাহলে ভুজ 2 ধরে নিলাম, কোটি বের করতে বলছে, কোটি ধরে নিলাম আলফা। এখন বলছে কি যে এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব কত হবে, 3 হবে। এইটা বিন্দু আর এইটা বিন্দুর দূরত্বটা হবে 3। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো কত, আমাদের 2 আলফা আর 2 4 এই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে, 3 হবে, 3 হবে। তাহলে একটু আগে আমরা দূরত্বের সূত্র দিলাম, যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার ইকুয়াল, এখানে দেওয়া আছে যে দূরত্বটা 3 হবে, দূরত্বটা 3 হবে। তাহলে 3 লিখলাম, তাহলে এটা 0, এই পাশের স্কয়ার, এখানে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে আলফা মাইনাস 4 ইকুয়াল 3, তাহলে আলফার মান কত হবে 7, আলফার মান 7। তাহলে এখানে আমরা আমাদের কোটি স্থানাঙ্কটা, যদি স্থানাঙ্ক বের করতে বলতো তাহলে স্থানাঙ্কটা হয়তো 2 7, আমাদের কোটি বের করতে বলছে এজন্য এটার কোটি হলো আমাদের 7। আচ্ছা, সেম টাইপের অঙ্ক দেখো পরেরটাও আছে, সেম টাইপের। কি বলছে দেখো, যে এত বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত, এত বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 3 হলে ভুজ কত। কোটিতে এর আগের অঙ্কটা ভুজ দেওয়া ছিল, কোটি বের করতে বলছে, এইবার কোটি দেওয়া আছে, ভুজ বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটার কোটি দেওয়া আছে 3, তাহলে আমরা কোটি কোটি লিখলাম 3, এই যে 3 লিখলাম কোটি। আমাদেরকে বের করছে ভুজ কত, তাহলে ভুজ আমরা ধরে নিলাম, ভুজ ধরে নিলাম আলফা, ধরে নিলাম আলফা। এখন কি হবে, এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব কত হবে, 4 হবে, ওরা বলে দিছে দূরত্বটা 4 হবে। তাহলে ওইটা এবং এটা দূরত্ব যদি আমরা লিখি, তাহলে আলফা মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কত 3 মাইনাস 3 হোল স্কয়ার, এর উপর কত রুট ওভার, এইটা ইকুয়াল কত হবে 4 হবে, এটা ইকুয়াল 4 হবে। দেখো বলছে এত বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 3, তাহলে ভুজ কত, তাহলে আমরা ভুজ ধরে নিছি, কোটি 3 দেওয়া আছে। এই বিন্দুটার এই বিন্দুর সাথে দূরত্ব হবে 4, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা একটু আগেই শিখলাম, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিছি, ওইটা ইকুয়াল 4 দেওয়াই আছে। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে স্কয়ার রুট কাটে দিলে আলফা মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 4, তাহলে আলফার মান হচ্ছে 9। তাহলে আমরা ভুজ পেয়ে গেলাম কত, 9। এটাতে আমাদের কিন্তু বলতেও পারতো যে স্থানাঙ্কটি কত, যেমন পরের অঙ্কটাতে কিন্তু বলছে যে স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমাদের স্থানাঙ্ক পর্যন্তও চাইতে পারতো। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা লিখছি দেখো কি বলছে, এইবার ভুজ কোটি কিছু দেয়া নাই, কিন্তু তাদের মধ্যে রিলেশন গুলো বলা আছে, রিলেশন বলা আছে কি, যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, এর ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি আলফা হয় তাহলে কোটি কত হবে, কোটি হবে 2 আলফা। তাহলে আমরা ধরে নেব যে ভুজ আলফা, তাহলে কোটি হচ্ছে 2 আলফা। ওকে, হলো। এইবার দেখো আমি কিন্তু খুব সুন্দর করে তিনটা অঙ্ক সেট করছি, যে একটাতে ভুজ দেয়া আছে, কোটি দেয়া নাই, পরেরটাতে কি আছে, কোটি দেয়া আছে, ভুজ দেওয়া নাই, আর পরেরটাতে কি আছে, ভুজ কোটি একটাও দেয়া নাই, রিলেশন দেয়া আছে, রিলেশন দেয়া আছে, তাদের মধ্যে স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা এটা নিলাম। তারপর কি বলছে, যদি এর দূরত্ব 4 3 বিন্দু থেকে রুট 10 হয়, তাহলে আমরা কি করব, 4 3 বিন্দু থেকে দূরত্বটা বের করব, সেটা কত হবে, রুট 10 হবে, রুট 10। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা লিখতে পারবো কত, আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস কত 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল কত হবে, রুট 10 হবে। তাহলে রুট রুট কাটে দিয়ে আমরা এটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ক্যালকুলেশন বের করতে পারবো, আর আলফা বের হলেই 2 আলফা বের হবে। ঠিক আছে, আশা করতেছি বোঝা গেছে। একটাতে বলছে ভুজ দেয়া আছে, কোটি দেয়া নাই, আরেকটাতে কোটি দেয়া আছে, ভুজ দেয়া নাই, কিন্তু দূরত্বগুলো বলা আছে। দূরত্বগুলো আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কিভাবে অঙ্কে আসতে পারে ওটা কিন্তু আমরা দেখাইলাম। আর এটাতে ভুজ কোটি একটাও দেয়া নাই, রিলেশন দেয়া আছে।
দেখো যেটা অঙ্ক লিখছি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আসে আমাদের, এটা রিটেন টাইপে আসার সম্ভাবনা, মানে এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, আমরা 3-এর এ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। 3-এর এ অধ্যায় নিয়ে যদি রিটেন টাইপে অঙ্ক আসার মতো অঙ্ক থাকে, তাহলে এই দুইটা অঙ্কের ক্যাটাগরি টাইপের অঙ্ক আসবে। দেখো আমরা বলছি কি এক্স অক্ষ এবং এত এত বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে, এত এত বিন্দুর দূরত্ব সমান হবে। আচ্ছা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বে যদি আমরা সূত্র দেই তাহলে কি লেখা যাবে দেখো তো, রুট ওভার কত লেখা যাবে, 5 - 1 হোল স্কয়ার প্লাস কত 4 - t হোল স্কয়ার লেখা যাবে। লিখলাম, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লিখলাম। এখন আমরা একটু আগেই সূত্র পড়লাম যে একটা বিন্দু এক্স অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ ওয়াই, আর ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ এক্স বললাম। তাহলে তোমরা আমাকে বলো তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা বলতেছি মট অফ ওয়াই, মট অফ ওয়াই বলতে এখানে কত আছে, টি আছে, টি, তাহলে আমরা লিখতে পারবো টি। এটা এখন ক্যালকুলেশন করলেই আমাদের টি এর মান বের হয়ে যাবে। এই পাশে রুট, পাশে যা স্কয়ার হবে, এখানে 5 - 1 মানে 4, 4 স্কয়ার মানে 16 হবে, এখানে a - b হোল স্কয়ার সূত্র দেব, তাহলে টি এর মান বের হয়ে যাবে। দেখো আমরা যে সূত্রটা প্রথম যে সূত্রটা লিখছিলাম ওটার অ্যাপ্লিকেশন কিন্তু এই অঙ্কে আছে। আচ্ছা নেক্সট অঙ্ক, তাহলে এইটা দেখো দেখি, এটা কি বলছে, y অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত। একটা কিন্তু x অক্ষ লিখছি, একটা y অক্ষ লিখছি, ওকে, দুটো অঙ্ক দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এইটা এবং এইটা বিন্দুর দূরত্ব যদি আমরা লিখি তাহলে কত হবে দেখো তো, রুট ওভার k - 2 হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার হবে। এটা হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিলাম। এখন বলো তো আমাকে y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে। আমরা বলতেছি এক্স অক্ষরেখা থেকে একটা বিন্দুর দূরত্ব কত হয়, মড অফ ওয়াই হয়, আর ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব কি হয়, মড অফ এক্স হয়। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, কে হবে, কে হবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কে এর মান বের হবে, কে এর মান বের হবে। দেখো আমি 1 মিনিটে রিমাইন্ড করতেছি আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করে, তারপরে পড়লাম কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করে, তারপরে আমরা বললাম কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ কিভাবে বের করে, তারপরে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কিভাবে বের করে, এটা আমরা শিখলাম। তারপরে আমরা করলাম কি, আমরা শিখলাম যে একটা বিন্দু এক্স অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ ওয়াই, ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ এক্স। তারপর আমরা বললাম দুটা স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে দুটা স্থানাঙ্ক দেয়া থাকলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে হবে -y1/y2, আর যদি বলে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে হবে -x1/x2। তারপরে আমরা কি করলাম, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখলাম। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আর এই যে তিনটা সূত্র, শেষের তিনটা সূত্র বললাম, এই তিনটা সূত্র দিয়ে অঙ্কগুলা কিভাবে আসতে পারে ওগুলার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি।